আসসালামু আলাইকুম। আজ 12ই মে 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে ভারতকে হুঁশিয়ারি দিলেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম। হঠাৎ কেন জিন্নাহকে ধন্যবাদ দিচ্ছেন নেটিজেনরা। হরমুজ প্রণালীতে কঠোর নিয়ম জারি করল ইরান। এবার বিস্তারিত। ভারতের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত ছিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেটি এখন পরিণত হয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্রে। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও মুসলমানদের প্রতি ঘৃণা ব্যক্ত করে যাচ্ছে। তারা মাইনরিটিকে বাংলাদেশ ও পাকিস্তানে চলে যেতে বলছে। ভারতে মুসলমানদের জন্য আরো কঠিন দিন আসবে। বর্ডারে হত্যা বেড়ে যাবে। সুতরাং ওখানে হিন্দুত্ববাদ মোকাবেলার জন্য বাংলাদেশের রাজনীতিতে একটি ইসলামী ফ্লেভার আসবে। এটি হতে বাধ্য। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বক্তব্যটি নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সংসদের স্পিকার একজন বীর মুক্তিযোদ্ধা। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তিনি রণাঙ্গনে লড়াই করেছেন। তাছাড়া তিনি একজন সিনিয়র রাজনীতিক। এরকম একজন ব্যক্তির পক্ষ থেকে ভারতের বিজেপির সরকারের মুসলিম নিপীড়নের যে ভয়াবহ চিত্র উঠে এসেছে, তা মূলত বাংলাদেশের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি একটি সতর্ক বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের চেঞ্জ টিভির প্রতিনিধি মুসা হক এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশের স্পিকার মহোদয় যথার্থ মন্তব্যই করেছেন। একদল ধর্মান্ধ মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন করছে, কিন্তু এ ব্যাপারে প্রশাসন খুব একটা প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করছে না। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বিজয়ী হবার পর মুসলমানদের উপর চলছে ভয়াবহ তাণ্ডবলীলা। এই প্রেক্ষিতে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না হলে আজ ভয়াবহ নিপীড়নের মুখোমুখি হতে হতো কোটি কোটি মুসলমানদের। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানদেরকে সেই নিপীড়ন থেকে বাঁচিয়েছেন। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগের জন্য মোহাম্মদ আলী জিন্নাহকে ধন্যবাদ দেওয়ার বিষয়টি মূলত পাকিস্তান রাষ্ট্রের সমর্থক দ্বিজাতি তত্ত্বের বিশ্বাসী এবং তৎকালীন পরিস্থিতিতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমির প্রয়োজনীয়তা অনুভবকারীদের দৃষ্টিভঙ্গি থেকে আসে। জিন্নাহকে ধন্যবাদ জানানো বা তাঁর প্রশংসা করার প্রধান কারণগুলো হলো মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র। জিন্নাহর নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠা করে। সমর্থকদের মতে এটি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে সংখ্যালঘু হিসেবে বসবাস করার চেয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নিজের শাসন ও সংস্কৃতি নিয়ে বাঁচার সুযোগ করে দিয়েছিল। শোষণ ও আধিপত্য থেকে মুক্তি। অনেক মুসলমান বিশ্বাস করতেন যে অখণ্ড ভারতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে হিন্দু জমিদার ও কংগ্রেসের আধিপত্য থাকবে। জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের এই ভয়কে রাজনৈতিক বাস্তবতায় রূপ দেয় এবং তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পথ দেখায়। নিজের পরিচয়ের সুরক্ষা। সমর্থকরা মনে করেন, জিন্নাহ অনুধাবন করেছিলেন যে হিন্দু ও মুসলমানদের বিশ্বাস, সংস্কৃতি ও জীবনধারা সম্পূর্ণ ভিন্ন, যা একসাথে থাকা প্রায় অসম্ভব। এই ভিন্নতা রক্ষা করতে একটি পৃথক রাষ্ট্র অপরিহার্য ছিল। নেতৃত্ব ও দৃঢ়তা। জিন্নাহর অদম্য ইচ্ছাশক্তি, আইনি দক্ষতা ও মুসলিম লীগের দৃঢ় অবস্থান ছাড়া পাকিস্তান প্রতিষ্ঠা সম্ভব হতো না বলে অনেক পাকিস্তান সমর্থক মনে করেন। তিনি কংগ্রেস এবং ব্রিটিশদের সাথে কঠিন দর কষাকষির মাধ্যমে এই দাবি আদায় করেছিলেন। আশা ও আত্মবিশ্বাস। জিন্নাহর কথা 11 আগস্ট 1947-এর বক্তৃতায় তিনি বলেছিলেন, আপনারা মন্দিরে যেতে পারেন, মসজিদে যেতে পারেন বা যে কোনো উপাসনালয়ে যেতে পারেন, রাষ্ট্রের সাথে তার কোনো সম্পর্ক নেই। যদিও এই দৃষ্টিভঙ্গি নিয়ে বিতর্ক আছে, তবু এটি একটি ধর্মনিরপেক্ষ বা উদার রাষ্ট্র হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিল। কুমিল্লায় দিনে দুপুরে একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে পড়েছেন মারজান হোসেন জিহাদ নামের এক চোর। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। সোমবার রাতে জানালার গ্রিলে আটকে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে গত রোববার দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার একটি ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 20 দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটক মোহাম্মদ মারজান হোসেন জিহাদ নগরীর ছোটরা এলাকার আব্দুল বাকেরের ছেলে। ওই ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় ভাড়াটিয়া পরিবার বসবাস করছিল। সেখানে চুরি করতে গিয়ে ধরা পড়ে জিহাদ।
পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে নগরীর ইসলামপুর এলাকায় একটি ভবনের নিচতলার বারান্দার গ্রিল কেটে ওই বাসায় চুরি করতে প্রবেশ করে জিহাদ। পরে বের হওয়ার সময় তার শরীর গ্রিলে আটকে যায়। এ ঘটনায় এলাকা জুড়ে হইচই সৃষ্টি হলে লোকজন ভিড় করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 20 দিনের কারাদণ্ড দেওয়া হয়। কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা ওই চোরকে উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করি। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই চোরকে 20 দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন। এবার ইরান প্রসঙ্গ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে নতুন কঠোর নিয়ম জারি করেছে ইরান। এখন থেকে এই জলপথ ব্যবহারকারী প্রতিটি নৌযানকে তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতিপত্র বা পারমিট নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ টোল পরিশোধ করতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে। মাঝে সাময়িক যুদ্ধবিরতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় এই রুটটি পুনরায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। নৌ চলাচল বিষয়ক বিশ্বখ্যাত জার্নাল লয়েডস লিস্টের প্রতিবেদন অনুযায়ী ইরান পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি PGSA গঠন করে নতুন প্রশাসনিক কাঠামো চালু করেছে। নতুন নিয়মে কোনো জাহাজ এই প্রণালী পাড়ি দিতে চাইলে তাদেরকে 40টিরও বেশি তথ্য সম্বলিত একটি ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে জাহাজের মালিকানা ও বীমা সংক্রান্ত তথ্য, ক্রু এবং পরিবাহিত পণ্যের বিস্তারিত বিবরণ, যাত্রা শুরু এবং চূড়ান্ত গন্তব্যের তথ্য। যাচাই বাছাই শেষে তেহরান সবুজ সংকেত দিলে তবেই জাহাজ চলাচলের অনুমতি পাবে। তবে টোলের পরিমাণ ঠিক কত হবে সে বিষয়ে ইরান এখনও বিস্তারিত কিছু জানায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো একে সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখছে। PGS এর পক্ষ থেকে জাহাজগুলোকে ইমেলের মাধ্যমে জানানো হয়েছে যে ফরমে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তার পূর্ণ দায় আবেদনকারীকে বহন করতে হবে। এক ইরানি সামরিক কর্মকর্তা সাব জানিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের এই রুট ব্যবহার করা আরও কঠিন হতে পারে। তিনি স্পষ্ট করেন যে এখন থেকে সব নৌযানকে ইরানের সঙ্গে সমন্বয় করেই এই অঞ্চল পাড়ি দিতে হবে। বিশ্লেষকদের মতে ওমান ও ইরান সীমান্তবর্তী এই সরু জলপথটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়। ইরানের এই নতুন নিয়ম বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে। ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে গত মাসে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত, এমন দাবি করেছে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার মাধ্যমে ইরান সংঘাতে উপসাগরীয় দেশটির সরাসরি সম্পৃক্ততার তথ্য প্রথমবার সামনে এলো। বার্তা সংস্থা AFP জানিয়েছে, সোমবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের হামলার লক্ষ্য ছিল ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত লাভান দ্বীপের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার। তবে হামলার নির্দিষ্ট সময় বা তারিখ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছিলেন ঠিক সেই সময় এই গোপন হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও দাবি করে, যুক্তরাষ্ট্র আমিরাতের এই পদক্ষেপকে নীরবে সমর্থন জানিয়েছিল। পাশাপাশি সংঘাতে অংশ নিতে আগ্রহী অন্য উপসাগরীয় দেশগুলোর প্রতিও ওয়াশিংটনের নীরব সমর্থন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি AFP। সংযুক্ত আরব আমিরাত কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে 8 এপ্রিল সকালে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছিল, লাভান দ্বীপের তেল স্থাপনায় হামলার কয়েক ঘন্টার মধ্যেই আরব আমিরাত ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইরানি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 10টার দিকে লাভান দ্বীপের স্থাপনাটি একটি কাপুরুষোচিত হামলার শিকার হয়। একই দিনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর সংযুক্ত আরব আমিরাত দাবি করে তাদের ভূখণ্ডে ইরানের ছোড়া 17টি ক্ষেপণাস্ত্র ও 35টি ড্রোন আঘাত এনেছে। কুয়েতের সেনাবাহিনীও জানিয়েছিল দেশটির বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র এবং তেল স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা হচ্ছিল। জ্বালানি তথ্য প্রশাসন বা EIA এর তথ্য অনুযায়ী লাভান দ্বীপের শোধনাগারটি 2020 সাল পর্যন্ত ইরানের 10ম বৃহত্তম তেল শোধনাগার ছিল। প্রতিদিন সেখানে প্রায় 60,000 ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হতো। আঞ্চলিক উত্তেজনার এই সংঘাত শুরু হয় গত 28 ফেব্রুয়ারি।
যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার অভিযোগ ওঠে। প্রায় 6 সপ্তাহ ধরে চলা সংঘাতের পর 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা আসে। তবে সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি হামলার অভিযোগ সেই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি আমিরাতের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সরাসরি সামরিক সম্পৃক্ততা অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। দেশের বাইরের আরও খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 13 থেকে 15 মে চীন সফর করবেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বেইজিং। এই সফরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ইরান সংকট ও বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য শুল্ক থেকে শুরু করে মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। গত মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে ট্রাম্পের চীন সফর করার কথা ছিল, তবে ইরান যুদ্ধ পরিস্থিতির দিকে বেশি মনোযোগ দিতে তিনি সফরটি স্থগিত করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 থেকে 15 মে পর্যন্ত চীন সফর করবেন। মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প ইরান প্রসঙ্গে শি জিনপিং এর চাপ দেওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর চেষ্টা করবেন। চীন ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা। বিশেষ করে ট্রিপ রিফাইনারি নামের পরিচিত বেসরকারি ছোট রিফাইনারিগুলো ইরান থেকে কম দামে পাওয়া অপরিশোধিত তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি সাংবাদিকদের জানান, বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতীকী তাৎপর্য বহন করবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুধু সৌজন্যতার খাতিরে কখনোই সফর করেন না, দেশের পক্ষে আরও ভালো চুক্তি নিয়ে আসবেন। আমেরিকার জনগণ প্রেসিডেন্টের কাছ থেকে এই প্রত্যাশা করতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনে তার প্রথম সফরটি হবে জমকালো। সফরের অংশ হিসেবে বেইজিংয়ের টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন এবং আড়ম্বরপূর্ণ রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন তিনি। 2017 সালের পর এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, একটা কথা খুব করে প্রচলিত আছে বা অনেকে বলে থাকেন যে তুমি যদি সাপের মাথাও পাও, সেটা যদি সংরক্ষণে রাখো, জীবনের কোনো না কোনো পর্যায়ে কাজে লাগতে পারে। সত্যি, জীবনে প্রত্যেকটা বাঁকে বাঁকে আমরা যা কিছু অর্জন করি, যা কিছু প্রত্যক্ষ করি অথবা যা আমাদের কাছে আসে, সেগুলো যদি সংরক্ষণে রাখতে পারি, একটা জায়গায় যদি আমরা সযত্নে রেখে দেই, তাহলে আবার জীবনের প্রয়োজনে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। ধরুন 20 বছর আগে আপনি একটা তথ্য রেখে দিয়েছেন, সেটা হতে পারে একটা বই, হতে পারে কোনো একটি দলিল, হতে পারে কোনো একটি স্মৃতিচিহ্ন। 20 বছর পরে আপনার জীবনের জন্যেই ওই জিনিসটি, ওই সংরক্ষিত বস্তুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সুতরাং আজকে থেকেই এই অভ্যাসটি গড়ে তুলুন যে যা কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেসব আপনি সংরক্ষণে রাখবেন। তাহলে দেখবেন আপনি নিজেই একজন চলন্ত আর্কাইভ হয়ে গিয়েছেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার সংস্কৃতির খবর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির মানবিক চেতনা, মনন ও জাতিসত্তার অন্যতম প্রধান ভিত্তি। শিল্পকলা একাডেমির আয়োজনে 4 দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। রিজভী বলেন, রবীন্দ্র চর্চা মানুষকে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্ত করে আন্তর্জাতিক মানবতাবোধে উদ্বুদ্ধ করে। রবীন্দ্রনাথের সাহিত্য, গান, কবিতা ও উপন্যাস আমাদের মনকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে তোলে। সমাজের নানা পঙ্কিলতা, কুটিলতা ও অপকর্ম থেকে মুক্ত হতে রবীন্দ্র চর্চার বিকল্প নেই। রবীন্দ্রসঙ্গীত মানুষের মনকে এক ধরনের স্বর্গীয় আবহে নিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের মন খারাপের সময়, বিষণ্ণতার সময় রবীন্দ্রসঙ্গীত আমাদের নতুন শক্তি দেয়। তিনি বলেন, বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে, যা তার বিশ্বজনীনতারই প্রমাণ।
এই নেতা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও জাতিসত্তা নির্মাণে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবদান অপরিসীম। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ ও জসীমউদ্দিনের মতো কবি সাহিত্যিকরা আমাদের জাতিসত্তার অপরিহার্য উপাদান। রিজভী বলেন, যখন কোনো স্বৈরাচারী শক্তি মানুষকে বন্দী করে রাখতে চায়, তখন নজরুল বিদ্রোহের মন্ত্রণা দেন, আর রবীন্দ্রনাথ মানুষকে মানবতা ও সৌন্দর্যের পথে আহ্বান করেন। তাই রবীন্দ্রনাথ বাংলাদেশের এক অমূল্য সম্পদ। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।